মানে 2024-এর জুনে যখন এই অর্থ বছরের অর্থাৎ 24-25 অর্থ বছরের বাজেটটির প্রস্তাব করা হয়, তখন নীতি নির্ধারকদের একটা কথা খুব স্পষ্ট করা উচিত ছিল যে আমার এই বাজেট কিন্তু 6 মাসের, কারণ সামনে ইলেকশন আছে, ইলেকশন হয়ে গেলে তারপরে 6 মাস পরের সরকার বা পরের চলবে, এই নিয়ম ছিল আর কি। কিন্তু সেটা তারা বলেননি, করেননি। তারা মনে করেছিলেন দে উইল কন্টিনিউ অ্যাজ ইউজুয়াল, এবং ওই জন্যে অনেকটা উচ্চ অভিলাষী অনেকগুলো মেগা প্রকল্প, অনেকগুলো কাজ, এইসব মানে বিশাল একটা খরচের বহর দিয়ে তারা বাজেটটি তৈরি করেছিলেন। এখন জুলাই আগস্টের পট পরিবর্তনের পরে ওই পুরো বাজেটটি কিন্তু একটা মানে বিশেষ প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে যে শুড উই কন্টিনিউ ইট অ্যাজ ইট ইজ, অথবা আমরা নতুন করে কিছু করব কিনা। স্বাভাবিকভাবে এটা তো হঠাৎ করে বলা যায় না, ঠিকঠাক করতে করতে। সেই জন্যই প্রথমেই আপনি বলছেন যথার্থই এটা খুব সুন্দরভাবে রিভাইজড হতে হবে বা হবে, রিভাইজ করতে হবে, কারণ এমন এমন খরচের কথা লেখা আছে যেগুলো করা হবে না, যাবে না, সোর্সের সমস্যা। তো সেটা একটা। আরেকটা হচ্ছে নতুন বাজেট এখনই ভাবতে হবে যে আমি আগামী বছরের বাজেটটি কেমনভাবে প্রক্ষেপণ করব, কারণ বাজেটটা তো করা হয় জুন মাসের শেষ সপ্তাহে পাস হয়, কিন্তু এটা ভাবনা কিন্তু অনেক আগের থেকে শুরু করতে হয়। আয় এবং ব্যয়ের দুটোরই আমি কোথায় কোথায় নতুন কি কি পদক্ষেপ নেব বা কি করব সেইগুলো খুব স্পষ্ট হতে হয়। এবং সবচেয়ে বড় কথা রাজনৈতিক অভিলাষের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আসে, কারণ উন্নয়নটা এখন রাজনীতি আর অর্থনীতি দুজনেই এমন ঠেলাঠেলি করছে, কখনো কখনো রাজনীতি জিতে যাচ্ছে, কখনো কখনো অর্থনীতি জিতে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন অনেকে শুধু রাজনীতির কথাই বলে যাচ্ছেন কিন্তু অর্থনীতির দিকে তাকাচ্ছেন না, অথচ অর্থনীতি রাজনীতিকে করে। তো সুতরাং একটা পট পরিবর্তন, ইট ইজ এ রাজনৈতিক পরিবর্তন। সেই পরিবর্তনের ফলে এখন বাজেট যেটা হবে সেটা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং প্র্যাগমেটিক হতে হবে, কারণ তা না হলে তো বাস্তবায়ন করা যাবে না। যেমন আমি রেভিনিউ আর্নিংয়ের, আপনি জামাল ভাইকে যেভাবে প্রশ্নটা করছিলেন, আপনার রেভিনিউ আর্নিংয়ের পরিস্থিতিটা ভালো করে বুঝতে হবে, কতটা আমি অ্যাকচুয়ালি আয় করতে পারবো। দেন আই শুড কাট মাই কোট অ্যাকর্ডিং টু মাই ক্লথ। আদারওয়াইজ আমার যদি রেভিনিউ আর্ন না হয়, এবং রেভিনিউ আর্ন না হলে আমি যদি আমার ব্যয়ের বাজেট বড়ই করি, মানে অর্থাৎ খরচ যদি বেশি করি, তাহলে হবে কি আমাকে অবধারিতভাবে লোন করতে হবে এবং অনেক ধরনের সমস্যা হবে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যে কাজ শুরু করেছি, ধরেন 12 আনা শেষ করেছি, এটা যদি আবার আমি এখন থামিয়েও দেই, তাহলে আমার ওই বাকি 12 আনাও শেষ হয়ে যাবে, ওটার উপকারিতা আমি পাবো না। তো সুতরাং আমাকে এখানেও একটা খেয়াল রাখতে হবে যে কাজ না করলে নয়, শেষ করতে হবে, সেটাই। এটা ঠিক, আমার অনেক হয়তো ব্যয় সাশ্রয়ী ছিল না, অনেক কিছু আমরা মেগা প্রজেক্টগুলোতে দেখেছি যে 30%-এরও বেশি কোথাও কোথাও তছরূপ হয়েছে। আচ্ছা, উন্নত দেশগুলোতেও কি এরকম হয়, নাকি এগুলো আমাদের দেশেই শুধুমাত্র মেগা প্রজেক্টের ক্ষেত্রে এরকম হয় যে অনেক যেটা বাজেটে দরকার তার থেকে অনেক বেশি টাকা দেয়া হয় বা সেটি তছরূপ হয় আর কি? দ্বিজেন্দ্রলালের কবিতার মতোই, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। হ্যাঁ, খুব সুন্দর, মনে হচ্ছে খুব সুন্দর। ওই যে আপনি বললেন মেগা প্রকল্পে যে বিরাট তছরূপ বা যেটা, এটা এই আমাদের মতো, শুধু আমরা না, একা বলি না, আমাদের মতো কিছু কিছু দেশে এটা হয়ে থাকে। এইভাবে হয়ে থাকে যে 420 টাকার জিনিস 1240 টাকা দেখানো হয়। একটা জিনিস যে কাজ 3 মাসে শেষ করার কথা সেই মাস 10 মাস লাগিয়ে দেয়। যে জিনিস এই স্পেসিফিকেশন করে করার কথা সেদিকে আর খেয়াল রাখি না। তো ফলে হচ্ছে, আপনি জাস্ট শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, আমরা বেশ কিছুদিন আগ পর্যন্ত শ্রীলঙ্কা হব কিনা এটা ভয়ে ছিলাম। শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কা অত্যন্ত একটা এভাবে শেষ হয়ে গেল এবং তার ইনফ্লেশন আপনার 24-25 অনেক উপরে উঠে গেল। সেই শ্রীলঙ্কা আমাদের সামনে ঘুরে দাঁড়িয়েছে। কালকে একজন প্রশ্ন করতেছিলেন, ওরা ঘুরে দাঁড়াতে পারলে তাহলে আমরা পারতেছি না কেন? পার্থক্যটা ওখানেই, আমরা শ্রীলঙ্কার নই, আমরা বাংলাদেশি। হ্যাঁ, সুতরাং এখানেই এই খেয়ালটা রাখার বিষয় যে যা আমি পারবো সেটার দিকে আমার খেয়াল রাখতে হবে। আমার ইকোনমিতে রেভিনিউ যদি বেশি চাই, তাহলে আগে ইকোনমিকে সোজা করতে হবে। ইকোনমি যদি সুস্থ না হয় তাহলে রেভিনিউ আসবে না, একটার সাথে একটা প্রযুক্ত।